বন্ধুরা ভাবুন তো, চীন যদি একবার ঘোষণা করে যে তারা আর স্মার্টফোন বা ইলেকট্রিক গাড়ির কাঁচামাল ভারতকে দেবে না, আমাদের পুরো ডিজিটাল ইন্ডিয়া কি থমকে যাবে? আমরা কি জানি যে আমাদের পকেটে থাকা মোবাইল থেকে শুরু করে দেশের সুরক্ষায় ব্যবহৃত মিসাইল সব কিছুর পিছনে রয়েছে 17টি জাদুকরী ধাতু। আর এই জাদুকরী ধাতুর জন্যই পৃথিবী জুড়ে চলছে এক নীরব যুদ্ধ, যাদের বলা হয় রেয়ার আর্থ। চীন বরাবরই রেয়ার আর্থ এলিমেন্ট সেক্টরে আধিপত্য বজায় রেখে চলেছে, কিন্তু এখন প্রশ্ন হলো, ভারত কি এই সেক্টরে বিগ জায়েন্ট হতে চলেছে? কোন কোন ভারতীয় কোম্পানি ভবিষ্যতে এই সেক্টরে বিগ প্লেয়ার হতে চলেছে? সুতরাং বুঝতে পারছেন ভিডিওটি কতটা ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে আপনি এমন কিছু তথ্য পাবেন যা আপনার বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দেবে। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আসা যাক রেয়ার আর্থ এলিমেন্ট আসলে কি। দেখুন, রেয়ার আর্থ এলিমেন্ট বা আরইই হলো 17টি বিশেষ ধরনের ধাতু। এগুলি পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি পৃথিবীতে সহজে পাওয়া যায় না বা এদের প্রসেসিং করা অত্যন্ত কঠিন। এগুলি ইলেকট্রিক ভেহিকেলস, উইন্ড টারবাইন, স্মার্টফোন ও ল্যাপটপ, ফাইটার জেট ও মিসাইল, সেমিকন্ডাক্টর ও এআই হার্ডওয়্যার প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, নিওডিমিয়াম ভিত্তিক ম্যাগনেট ছাড়া টেসলার মোটর গাড়ি চলবে না। তাই বিশ্বব্যাপী এর চাহিদা বেড়েই চলেছে। 2030 সালের মধ্যে ভারতে রেয়ার আর্থের মার্কেট ভ্যালু 7 গুণ বাড়বে বলে অনুমান করা হচ্ছে, যা ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বনির্ভরতার প্রশ্ন। সহজ কথায়, ভবিষ্যতে রেয়ার আর্থের নিয়ন্ত্রণ যাদের হাতে থাকবে তারাই ভবিষ্যৎ বিশ্বে অর্থনীতি শাসন করবে। নেক্সট, রেয়ার আর্থ নিয়ে বিশ্ব রাজনীতি। দেখুন, চীন একাই 70 থেকে 80% রেয়ার আর্থ উৎপাদন করে। চীনের বায়ান ওবো খনি একাই গ্লোবাল সাপ্লাই চেনে 50% নিয়ন্ত্রণ করে। চীন শুধু খনি তৈরি করে না, চীন প্রসেসিং ও রিফাইনিংয়েও অনবদ্য ও অপ্রতিরোধ্য। এক্ষেত্রে চীন প্রায় 90% প্রসেসড আরইই তৈরি করে। তাই ইউএসএ, ইউরোপ, জাপান সবাই এখন রেয়ার আর্থ এলিমেন্টের জন্য চায়নার উপর নির্ভরশীল। 2010 সালে যখন চায়না জাপানে রেয়ার আর্থ এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল, তখন বিশ্ব বুঝেছিল এটি কতটা পাওয়ারফুল। কিন্তু এখন পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। ভারত, ব্রাজিল এবং অস্ট্রেলিয়া তিনজনে মিলে অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছে। এখানেই এন্ট্রি নিচ্ছে ভারত। 2026 সালের রিপোর্ট অনুযায়ী ভারত এবং ব্রাজিল চীনের একাধিপত্য কমানোর জন্য দ্রুত অবস্থান কৌশল নিচ্ছে। নেক্সট, ইন্ডিয়া এখন কোথায় দাঁড়িয়ে আছে? দেখুন, ইন্ডিয়ান রেয়ার আর্থ এলিমেন্ট স্টক গ্লোবাল রেয়ার আর্থ এলিমেন্ট স্টকের 6%, এবং এই রেয়ার আর্থ এলিমেন্ট মোনাজাইট স্যান্ডে পাওয়া যায়। এই মোনাজাইট স্যান্ড মূলত উড়িষ্যা, তামিলনাড়ু এবং কেরলের সমুদ্র তীরে পাওয়া যায়। সরকারি সংস্থা IREL বা ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড এরা 10,000 টন মোনাজাইট খনন করেছে, কিন্তু প্রসেসিং ক্ষমতা বা উন্নত প্রসেসিং ক্ষমতা না থাকার জন্য ভারত ম্যাক্সিমাম প্রায় 95% রেয়ার আর্থ এলিমেন্ট চায়না থেকে ইম্পোর্ট করে। অর্থাৎ আমরা র মেটেরিয়াল এক্সপোর্ট করি, কিন্তু ভ্যালু অ্যাডেড জিনিস সেগুলো আমরা কিন্তু ইম্পোর্ট করি। নেক্সট, ইন্ডিয়া কেন পিছিয়ে আছে? দেখুন, রেয়ার আর্থ এলিমেন্ট এই সেক্টরটা কিন্তু অত সহজ নয়। এখানে অনেক চ্যালেঞ্জেস আছে। প্রথমত হলো কমপ্লেক্স টেকনোলজি। দেখুন, রেয়ার আর্থ এলিমেন্ট প্রসেসিং করা কিন্তু অত সহজ ব্যাপার নয়। এখানে অনেক
কমপ্লেক্স টেকনোলজি লাগে, যেটা ইন্ডিয়ার কিন্তু এই মুহূর্তে অতটা ভালো অবস্থায় নাই। সেকেন্ড হলো এনভায়রনমেন্টাল ইস্যু। দেখুন, মোনাজাইট স্যান্ডে কিন্তু থোরিয়াম থাকে। থোরিয়াম হলো একটি তেজস্ক্রিয় পদার্থ, সুতরাং এগুলিকে হ্যান্ডেল করা কিন্তু যথেষ্ট কঠিন, যেহেতু এগুলো তেজস্ক্রিয় পদার্থ। থার্ড হলো পলিসি লিমিটেশন। দেখুন, রেয়ার আর্থ সেক্টরে এতদিন মানে মেন যে কোম্পানিটা ছিল সেটা হচ্ছে সরকারি সংস্থা IREL, ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড। এখন এই সেক্টরে যদি বেশি বেশি প্রাইভেট ইনভেস্টমেন্ট বা প্রাইভেট কোম্পানি না আসে, তাহলে এই সেক্টর স্কেলিং করা কিন্তু অত্যন্ত কঠিন। নেক্সট, রেয়ার আর্থ সেক্টরে ভারতের ভবিষ্যৎ। দেখুন, ভারত কিন্তু এই সেক্টরে ধীরে ধীরে জেগে উঠছে। 2026-এর বাজেটে ভারত সরকার উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ডেডিকেটেড রেয়ার আর্থ করিডর তৈরির ঘোষণা করেছে। এছাড়া 7,280 কোটি টাকার রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট স্কিম ঘোষণা হয়েছে। লক্ষ্য একটাই, 2026 সালের মধ্যে দেশের মধ্যে রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা এবং 2030 সালের মধ্যে এই সেক্টরের তৃতীয় লার্জেস্ট জায়েন্ট হওয়া। এবার আসা যাক এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ কোম্পানি নিয়ে। এই বিপ্লব থেকে লাভবান হতে পারে এমন কিছু কোম্পানি হলো GMDC, হিন্দুস্তান কপার, হিন্দুস্তান জিঙ্ক, ন্যালকো, বেদান্ত, কোল ইন্ডিয়া। কিন্তু এতগুলি কোম্পানি নিয়ে যদি ডিটেলে আলোচনা করা যায় তাহলে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাবে। তাই এতগুলি স্টক নিয়ে আলোচনা না করে আমি মাত্র একটি স্টক নিয়ে আলোচনা করছি, আর সেটি হলো ন্যালকো বা ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, একটি নবরত্ন কোম্পানি যা কম খরচে বক্সাইট ও অ্যালুমিনা তৈরিতে গ্লোবাল লিডার। কোম্পানিটি অলমোস্ট ডেপ্ট ফ্রি। এছাড়া কোম্পানিটির 5 বছরে CAGR অলমোস্ট 105%। এরপর আসি কোম্পানিটির হার্ট অর্থাৎ সেলস নিয়ে। দেখুন, অ্যালুমিনা এক্সপোর্ট Q3 কোয়ার্টার 2024-25-এর তুলনায় Q3 কোয়ার্টার 2025-26-এ কমেছে প্রায় 0.82%। অন্যদিকে অ্যালুমিনার ডোমেস্টিক মার্কেটে সেল Q3 কোয়ার্টার 2024-25-এর তুলনায় Q3 কোয়ার্টার 2025-26-এ বেড়েছে 360.47%। মানে একটা হিউজ কিন্তু গ্রোথ হয়েছে এই কোয়ার্টারে ডোমেস্টিক মার্কেটে অ্যালুমিনা সেলের। নেক্সট, মেটালের ডোমেস্টিক মার্কেটে সেল Q3 কোয়ার্টার 2024-25-এর তুলনায় Q3 কোয়ার্টার 2025-26-এ সেলস বেড়েছে 12.12%। এক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যালুমিনা এক্সপোর্টে সেলস প্রিভিয়াস ইয়ারের তুলনায় কমেছে। কারণ হলো মিডল ইস্টের অস্থিরতা। এরপর আসা যাক কোম্পানিটির 9 মান্থ পারফরমেন্স ও কোয়ার্টারলি পারফরমেন্স নিয়ে। প্রথমে আসা যাক কোয়ার্টারলি রিপোর্টের দিকে। দেখুন, কোয়ার্টারলি রিপোর্টের প্রথমেই আসে নেট সেলস Q3 কোয়ার্টার 2024-25-এ ছিল 4,615 কোটি, কিন্তু Q3 কোয়ার্টার 2025-26-এ নেট সেল হলো 4,700 কোটি, অর্থাৎ এক্ষেত্রে চেঞ্জ হলো 2%। এরপরে হলো রেভিনিউ ফ্রম অপারেশন থেকে, এটা ভাইটাল। অপারেশন থেকে রেভিনিউ ছিল Q3 কোয়ার্টার 2024-25-এ ছিল 4,662 কোটি, সেখানে Q3 কোয়ার্টার 2025-26-এ হলো 4,731 কোটি, অর্থাৎ এখানে চেঞ্জ হলো 1%। নেক্সট, টোটাল ইনকাম। Q3 কোয়ার্টার 2024-25-এ টোটাল ইনকাম ছিল 4,761 কোটি, সেখানে Q3 কোয়ার্টার 2025-26-এ ইনকাম হলো 4,925 কোটি, অর্থাৎ এক্ষেত্রে চেঞ্জ হলো 3%। এরপরে প্যাট, যেটা ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস। তার আগে ইবিটাটা আমরা দেখে নিই। ইবিটা ছিল Q3 কোয়ার্টার 2024-25-এ ছিল 2,427 কোটি,
সেখানে Q3 2025-26 ইবিটটা হলো 2374 কোটি, অর্থাৎ এক্ষেত্রে ইনক্রিজ হলো প্রায় 2%। আর একটা ভাইটাল জিনিস যেটা, সেটা হলো প্যাট ছিল Q3 2024-25 ছিল 1583 কোটি, যেখানে Q3 2025-26 হলো 1601 কোটি, অর্থাৎ এক্ষেত্রে চেঞ্জ হলো 1%। এরপর 9 মান্থ ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিয়ে দেখুন, 9 মান্থ ফাইন্যান্সিয়াল রিপোর্ট 2024-25 Q3 কোয়ার্টারে নেট সেল ছিল 11,434 কোটি, সেখানে Q3 2025-26 নেট সেলস হলো 12,748 কোটি, অর্থাৎ এখানে দেখুন ইনক্রিজ হলো প্রায় 11%, যথেষ্ট বেশি। নেক্সট হলো রেভিনিউ ফ্রম অপারেশন থেকে রেভিনিউ, এটা খুব ভাইটাল জিনিস। সেটা হলো Q3 মানে 9 মান্থ রিপোর্ট 2024-25 ছিল 11,520 কোটি টাকা, যেখানে 9 মান্থ মানে আপ টু Q3 সেইটা হলো 2025-26 হলো 12,830 কোটি, অর্থাৎ এখানে ইনক্রিজ হলো 11%। টোটাল ইনকাম 2024-25 আপ টু Q3 কোয়ার্টার পর্যন্ত বা 9 মান্থ যে রিপোর্ট সেটা ছিল 11,751 কোটি। এখানে 2025-26 আপ টু Q3 কোয়ার্টার পর্যন্ত টোটাল ইনকাম হলো 13,299 কোটি, অর্থাৎ এখানে চেঞ্জ হলো 13%। ইবিটটা আপ টু Q3 2024-25 ছিল 5,042 কোটি, সেখানে 2025-26 আপ টু Q3 কোয়ার্টার পর্যন্ত বা 9 মান্থ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স হলো 6,066 কোটি, অর্থাৎ এখানে ইনক্রিজ হলো 20%, ভালো ইনক্রিজ হলো। নেক্সট হলো প্যাট হলো গত ফিনান্সিয়াল ইয়ারে আপ টু Q3 বা 9 মান্থ ফাইন্যান্সিয়াল রিপোর্ট ছিল 3,246 কোটি টাকা, সেখানে এই বছর 2025-26 আপ টু Q3 পর্যন্ত ফাইন্যান্সিয়াল রিপোর্ট হলো 4,098 কোটি, অর্থাৎ এখানে চেঞ্জ হলো 26%। নেক্সট, সবচেয়ে গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ সেক্টরে কোম্পানিটির ইনভেস্টমেন্ট নিয়ে। প্রথমত, লাল কাদা থেকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ উত্তোলনের ক্ষেত্রে NML জামশেদপুরের সঙ্গে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে, যেখানে তারা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ থেকে খনিজ পদার্থ উত্তোলনের একটি পাইলট প্রজেক্ট চালু করেছে। এটি সম্পূর্ণ হতে 1.5 থেকে 2 বছর সময় লাগবে। দ্বিতীয়, চেন্নাইয়ের একটি সংস্থা ন্যালকোর খনিতে ইতিমধ্যে চুল্লি স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এরপরে তারা লাল কাদার নমুনা সংগ্রহ করে তা নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, যার ফলে তারা কিছু গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ উত্তোলন করবে। তৃতীয়টি, লাল কাদা থেকে নয়, বায়ারের লিকুইড থেকে। কোম্পানিটি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্কের সাথে একটি মৌ স্বাক্ষরিত করেছে। এর ফলে বায়ারের লিকুইড থেকে গ্যালিয়াম নিষ্কাশন করবে। আর যদি এরকম কোনো কোম্পানি নিয়ে ডিটেলে আলোচনা চান তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান। এবার দেখা যাক কোম্পানিটির প্রফিট ও লস নিয়ে। দেখুন, প্রফিট ও লস অ্যাকাউন্টে এখানে দেখা যাচ্ছে সেলস কিন্তু প্রত্যেক বছর কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে। মাঝে একটা বছরে সেলসে একটু প্রবলেম দেখা যাচ্ছে। দেখুন, 2020 সাল থেকে যদি আমি দেখি তাহলে 2020 সালে নেট সেলস ছিল কত, 8,472 কোটি, সেখানে 21 হলো 8,958 কোটি, 2022-এ 14,181 কোটি, 23 সালে 14,257 কোটি, 24 সালে 13,149 কোটি। 2024-এ সেলসটা একটু ডিক্রিজ করেছে এবং 2025-এ কিন্তু 16,788 কোটি টাকা। একটি বছর বাদ দিলে কিন্তু দেখুন সেলসটা কিন্তু বেড়ে চলেছে। অপারেটিং প্রফিট দেখুন 2020 সাল থেকে 2020 সালে যেখানে ছিল 487 কোটি, 2021-এ 1,782 কোটি, 2022-এ 4,516 কোটি, 2023-এ 2,340 কোটি। 2023-এ অপারেটিং প্রফিট একটু কমেছে, 2024-এ হলো 2,801 কোটি এবং 2025-এ হলো 7,508 কোটি। একটি বছর ছাড়া দেখুন
অপারেটিং প্রফিটও কিন্তু বেড়ে চলেছে। নেট প্রফিট দেখুন, নেট প্রফিটও তাই 2020-তে হলো 138 কোটি, সেখানে 2021-এ হলো 1299 কোটি, 2022-এ হলো 2951 কোটি, 2023-এ হলো 1435 কোটি, 2024-এ হলো 1988 কোটি টাকা এবং 2025-এ হলো 5268 কোটি টাকা। এখানেও 2023-এ কিন্তু নেট প্রফিটটা কিছুটা কমেছে। তা 2023-এ কেন প্রফিট কমলো বা সেলস কমলো সেটা অবশ্যই একটু অ্যানালাইসিস করে দেখে নিতে হবে। নেক্সট, কোম্পানিটির ব্যালেন্স শিট নিয়ে। ব্যালেন্স শিটের ক্ষেত্রেও দেখুন ফিক্সড অ্যাসেট কিন্তু লাস্ট 2 বছরে কিন্তু যথেষ্ট বেড়েছে। ফিক্সড অ্যাসেট হচ্ছে 2023 সালে ছিল 7303 কোটি, 2024 সালে 7383 কোটি, সেখানে 2025 সালে হলো 7748 কোটি এবং 2025 এটা মার্চ 2025, সেপ্টেম্বর 2025-এ হলো 5374 কোটি। অর্থাৎ দেখুন ফিক্সড অ্যাসেট কিন্তু কোম্পানি বাড়িয়ে চলেছে। এবারে আসা যাক সিডাব্লিউআইপি। সিডাব্লিউআইপি মানে কত? 2023 সালে 2022 সাল থেকেই দেখুন 2235 কোটি, 2023-এ হলো 3269 কোটি, 2024-এ হলো 4573 কোটি, 2025-এ হলো 4936 কোটি। অর্থাৎ দেখুন সিডাব্লিউআইপিও কিন্তু কোম্পানিটি বাড়িয়ে চলেছে এবং টোটাল অ্যাসেটেও কিন্তু এর প্রভাব পড়েছে। দেখুন টোটাল অ্যাসেট দেখুন, যেখানে 2023-এ ছিল 17,627 কোটি, 2024-এ হলো 19,235 কোটি, সেখানে মার্চ 2025-এ হলো 22,882 কোটি এবং সেপ্টেম্বর 2025-এ হলো সেটা 25,005 কোটি। নেক্সট, কোম্পানিটির ক্যাশ কনভার্সন সাইকেল নিয়ে। ক্যাশ ফ্লোর ক্ষেত্রেও বা নেট ক্যাশ ফ্লো দেখুন 2023 সালে যেখানে ছিল -350 কোটি, 2024 সালে সেটা কমে হলো -20 কোটি, 2025 সালে আবার সেটা বেড়ে হলো 78 কোটি। অর্থাৎ ক্যাশ ফ্লো কিন্তু বেড়ে চলেছে, এটা একটা কিন্তু ভালো দিক। যদিও 2022 সালের পর 23 সালে কিন্তু নেগেটিভ ক্যাশ ফ্লো হয়েছে, এটাও কিন্তু একটি উদ্বেগের বিষয়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে আলোচনা করা যাক। শেয়ার হোল্ডিং প্যাটার্নেও আপনি দেখতে পাচ্ছেন প্রোমোটারের কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু একই পরিমাণ আছে। যেটা 2023 সালে যেটা ছিল 51.28%, সেটা সেপ্টেম্বর 2025 সালেও আছে 51.28%। অর্থাৎ প্রোমোটারে কিন্তু স্টক একই আছে এবং ডিসেম্বর 2025-এও সেই একই 51.28%। এবং এখানে দেখা যাচ্ছে এফআইআই এবং ডিআইআই এদের কিন্তু ভালো পরিমাণ স্টক আছে। যে দেখুন এফআইআই হচ্ছে 2024 সালে হলো 14.13, 2025 সালে 15.81%, 2025 জুনে হলো 15.06%, সেপ্টেম্বর 25-এ হলো 16.22%, ডিসেম্বর 25-এ হলো 19.67%। ডিআইআই এর স্টকও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে আছে। ডিসেম্বর 2024-এ ডিআইআই হলো 19.29%, সেপ্টেম্বর 2024-এ হলো 19.29%, ডিসেম্বর 2024-এ হলো 17.99%, মার্চ 2025-এ 15.70%, জুন 25-এ হলো 15.76%, সেপ্টেম্বর 25-এ হলো 15.45%, ডিসেম্বর 2025-এ হলো 12.35% এবং পাবলিকেরও কিন্তু মোটামুটি 17 থেকে 19%-এর মতো পাবলিকেরও এইখানে শেয়ার হোল্ডিং আছে। এরপর আসা যাক এই স্টকটির কিছু রিস্ক নিয়ে আলোচনা। দেখুন কোম্পানিটির 9 মান্থ ফাইন্যান্সিয়াল রিপোর্ট অনুযায়ী এই কোম্পানির অ্যালুমিনা এক্সপোর্ট গত বছরের 9 মান্থ ফাইন্যান্সিয়াল রিপোর্টের চেয়ে 0.82% কম হয়েছে। এর কারণ হিসাবে অবশ্য ম্যানেজমেন্ট মিডিল ইস্টের অস্থিরতাকেই দায়ী করেছে। দ্বিতীয় যে রিস্কটি হলো সেটি হলো কোম্পানিটির অ্যালুমিনা ডিভিশনের প্রফিটেবিলিটি কমে যাওয়া। কোম্পানি অবশ্য এর জন্য বলেছে যে কস্টিক সোডার কনজামশন কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কোম্পানিটির 129 কোটি টাকার এফিসিয়েন্সি প্রফিট হয়েছে। দেখুন রেয়ার আর্থ সেক্টরে ইন্ডিয়া কিন্তু এখনো আর্লি স্টেজে আছে। এতে ডাইরেক্ট প্লেয়ার কম কিন্তু ইনডাইরেক্ট প্লেয়ার বেশি, তাই লং টার্মে ইনভেস্ট করুন। এছাড়া গভর্নমেন্ট পলিসি ট্র্যাক করুন, ইভি ইন্ডাস্ট্রি এবং
রিনিউয়েবল এনার্জি ইন্ডাস্ট্রি তার সাথে সাথে ট্র্যাক করুন। এটি একটি এডুকেশনাল ভিডিও, এটি কোনোভাবেই রেকমেন্ডেশন ভিডিও নয়। ইনভেস্ট করার আগে আপনারা অবশ্যই ভালোভাবে কোনো স্টকে রিসার্চ করে তবেই ইনভেস্ট করবেন। বন্ধুরা, ইন্ডিয়ার এই রেয়ার আর্থ জার্নি আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন যে ভারত চীনকে ভবিষ্যতে টেক্কা দিতে পারে? নিচে কিন্তু কমেন্টসে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এছাড়া শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সাথে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে বা ইনভেস্ট করার কথা ভাবছে। ভিডিওটি বা ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ আর নয়, দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণের জন্য নমস্কার।